স্যার এখন একটু দিবেন পারমিশন? হ্যাঁ দেখি যায় কিনা। Recording in progress. প্লিজ স্যার, থ্যাংক ইউ। আমি পড়ানো শুরু করে যারা আছো তারা একটু শুনো আর কি। আজকে কম্পোজিটের টাফনেস সম্পর্কে একটু বলবো আর কি। টাফনেস জিনিসটা তো তোমরা জানোই, অলরেডি মনে হয় জানো আর কি, যে যে কোনো ম্যাটেরিয়ালের মধ্যে কিছু এনার্জি স্টোর করাই থাকে। তো সে যে কোনো ম্যাটেরিয়ালে লোড দিলে একসময় তো সে ফেল করবে। ফেলের আগে সে যে পরিমাণ লোড নিতে পারে, তার এনার্জি অ্যাবজর্বিং ক্ষমতা বা এনার্জি স্টোরেজ ক্ষমতা, এটাকে টাফনেস বলে আর কি। টাফনেস টেস্ট করার জন্য জেনারেলি টেনসাইল বা ইমপ্যাক্ট এই দুই ধরনের যে কোনো এক ধরনের টেস্ট করা হয় যদি টাফনেস মেজার করতে হয়। তো তোমরা আরেকটু জানো যে যখন কোনো ক্র্যাক, মানে কোথাও ক্র্যাক ফর্ম করে, সেটার সাথে তিন ধরনের এনার্জি অ্যাসোসিয়েটেড আর কি। একটা হচ্ছে ক্র্যাক ইনিশিয়েশনের সময়, ক্র্যাক গ্রোথ আর ক্র্যাক প্রপাগেশন। এইসব যে ফ্র্যাকচার নিয়ে যে স্টাডি, এটাকে ফ্র্যাকচার মেকানিক্স বলে আর কি। টাফনেস সম্পর্কে, টাফনেসের সংজ্ঞা তোমরা আর কি কোনো কিছু জানো? আমি যেটা বললাম সেরকমই পড়েছো নাকি না অন্য কিছু জানো? আমরা তো এরকম ডেফিনেশনই পড়ে এসেছি। তাহলে তাহলে ধরো একটা ক্র্যাক ফর্ম করলো, ক্র্যাকটা এখন কি গ্রো করলে ভালো, নাকি এটা ক্র্যাকটা মানে ব্লান্ট হয়ে গেলে ভালো যদি টাফনেস বেশি রাখতে হয়? টাফনেস বেশি হলে একটা ব্লান্ট হয়ে যাওয়াই ভালো। হ্যাঁ, কারণ যদি যদি সাপ থাকে তাহলে কি হবে? স্ট্রেস কনসেন্ট্রেশনের ফলে এই ক্র্যাকটা আরো ইজিলি প্রপাগেট করার সুযোগ পাবে এবং ফেইলিউরের চান্স আরো ফেলিয়ার বেড়ে হয়ে যাবে। যাবে। তাহলে ফেল হয়ে গেলে তো সেটা টাফ থাকলোই না আর কি। এটাই মেন কারণ আর কি। ঠিক আছে, তো কম্পোজিটের ক্ষেত্রে এটা একটু জরুরি, কারণ কি এখানে ম্যাট্রিক্স আছে, ফাইবার আছে, তাই না? এখন যদি কোনো কারণে ক্র্যাকটা মনে করো ফাইবারটা খুবই হার্ড, খুবই স্ট্রং, আর ম্যাট্রিক্সটা একটু সফট, সেক্ষেত্রে ক্র্যাকটা কি করতে পারে, ফাইবার পর্যন্ত গেল, সেখানে গিয়ে শেয়ার মানে যদি বান্ডেল ব্লান্ট হয়ে যায় তাহলে তো ভালো, যদি ব্লান্ট না হয় সেক্ষেত্রে কিন্তু স্যাম্পল কি ম্যাটেরিয়াল কম্পোজিট ফেল করতে পারে, সেক্ষেত্রে কিন্তু টাফনেস কমে যাবে। একটু আগেরটা আমি আগের পার্ট আগের কথা আগে আগে বলি, এটা একটু পরে বলা আছে আর কি, যে আসলে যদি তুমি টাফনেস বাড়াতে চাও কম্পোজিটে, তাহলে তোমাকে কোনো না কোনো ভাবে এই যে ক্র্যাকটা যদি গ্রো করে সেটাকে হয় ব্লান্ট করে ফেলতে হবে বা সেটাকে ডিফ্লেক্ট করে ফেলতে হবে, এর কিছু একটা করতে হবে কি টাফনেস বাড়ানোর জন্য। এখন দেখো ফ্র্যাকচার টাফনেস। তো ফ্র্যাকচার টাফনেস পরে প্রথম হচ্ছে কে স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টর। মানে তোমরা জানো যে কোনো ক্র্যাক যদি ক্র্যাক ফর্ম করে, ক্র্যাকের টিপে কত স্ট্রেস হবে, এটাকে বলে স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টর। আর আর ক্রিটিক্যাল যে কে এর একটা ভ্যালু আছে, যেটা যেই ভ্যালুটা ক্রস করলে কি বিটল ফ্র্যাকচার হবে, সেটাকে বলে ফ্র্যাকচার টাফনেস। এটা মনে হয় তোমরা জানোই আর কি, কেসি। এরপরে দেখো 3 নাম্বার পয়েন্টটা, যে ক্র্যাক তো ফর্ম করবে, ক্র্যাক এরপরে গ্রো করবে। তো ইনিশিয়ালি গ্রো করার জন্য কি এনার্জি দরকার হয় ক্র্যাকের, কি জানো? ইনিশিয়ালি গ্রোথের জন্য কিছুটা ক্র্যাকের স্ট্রেন এনার্জি প্রয়োজন হয়। কেন ক্র্যাক খুব ছোট হলে দেখা যায় যে ক্র্যাক গ্রো করতে গেলে সে যত স্ট্রেন এনার্জি রিলিজ করবে তার চেয়ে অনেক বেশি সারফেস এনার্জি তাকে গেইন করতে হবে। ফলে ফলে ক্র্যাকের যদি যে এই স্ট্রেন এনার্জির পরিমাণটা অনেক বেশি না হয়, বা ক্র্যাকের সাইজ যদি একটা ক্রিটিক্যাল ভ্যালুর ছোট হয়, তাহলে ক্র্যাকটা নিজে থেকে প্রপাগেট করতে পারে না। পারবে না। তো সেটা এখানে বলা হচ্ছে যে কেসি কে সি মানে বিগ সি, তারপরে একটা স্টার দিয়ে বলা হচ্ছে এটা হচ্ছে ক্রিটিক্যাল ক্র্যাক লেন্থ, যেটা যে পর্যন্ত গ্রো করলেই আসলে এরপরে তারা নিজের এনার্জি লাগবে না, সেটাকে বলে। তারপর ওই ক্রিটিক্যাল যে লেন্থটা ক্র্যাকের, সেটাকে এখানে দেখানো হচ্ছে 2 গামা ই পাই স্কয়ার সিগমা স্কয়ার পাই। এটা মানে তোমরা জানো তো এখানে গামাটা কি? হ্যাঁ, গামা হচ্ছে সারফেস এনার্জি। তাহলে এটা তোমরা আগে থেকে জানো আর কি। আরেকটা ইকুয়েশন লাস্টে বলছে যে ক্র্যাক এনার্জি রিলিজ রেট জি ইজ এটা ইকুয়াল অ্যাকচুয়ালি টু। হবে স্যার ক্র্যাকের স্ট্রেন এনার্জি রিলিজ রেট। আমরা লেভেল 3 টার্ম 1 এটা এরকম পড়েছে, একটা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক এই আছে দুটো সেরকমই। ইকুয়েশনই আমরা দেখেছি। আচ্ছা, তাহলে 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 এই এনার্জিটা যদি মানে যার কম হবে সে কেমন, না যার বেশি হবে তার সে কেমন, সেই কোন ক্র্যাকটা কেমন আর কি। যদি এই যে যেটা বেশি হয় তাহলে সে ক্র্যাকটা কি হবে, আর কম হলে কি হবে? এখানে অ্যাকচুয়ালি হচ্ছে জি ইজ ইকুয়াল টু 2 গামা। এই ইকুয়েশন ইজ ইকুয়াল টু গামা এরকম ছিল। জি স্যার, এখানে ইকুয়েশন আপনি জি ইকুয়াল টু 2 গামা বসিয়ে দেখুন, একই ফর্ম পাবেন। তাহলে জি ইজ ইকুয়াল টু সি ইনটু সিগমা স্কয়ার পাই ডিভাইডেড বাই ই। ঠিক আছে, সেটা হলো আমি সেটা বলছি না। তাহলে তাহলে কি জি, আমি যেটা বলতে চাচ্ছি, জি বেশি হলে তাহলে কি ক্র্যাকটা কেমন, আর জি কম হলে কেমন? জি এর একটা বেশি হলে বেশি হলে ভালো, এই যে এটা বেশি হলে কি, কম হলে কি?
জি হচ্ছে হচ্ছে সারফেস এনার্জি। এখন যদি জি হ্যাঁ। যদি বেশি হয় তবে ক্র্যাকের কিন্তু কিন্তু ক্রিটিক্যাল লেন্থও হচ্ছে হচ্ছে বেশি হতে হবে। তার মানে তার মানে অপেক্ষাকৃত বড় ক্র্যাক গুলোকে ইনিশিয়েট করতে গেলে আরো বড় হতে হবে। সুতরাং আহ, জি জি যত বড় হয় ততই ভালো, মানে ততই টাফনেস বাড়ে। মানে ক্র্যাকটা তত বেশি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে মানে ক্র্যাককে গ্রো গ্রো করার জন্য আরো আরো অনেক বেশি বড় হতে হবে স্পন্টেনিয়াসলি গ্রো করার জন্য। জি এর ভ্যালু যত বড় হবে হুম। ক্র্যাককে দেরি স্পন্টেনিয়াসলি করে গ্রো দেরি করে করতে হবে। ক্র্যাকটা গ্রো করবে, ক্র্যাক দেরি করে তখন টাফনেস বাড়বে আর কি। হুম। আচ্ছা, এরপরে দেখো এখানে এটা খুব ইজি, দুটো ইকুয়েশন, দুইটা এক্সাম্পল বলছে। একটা হচ্ছে অ্যালুমিনিয়াম, একটা গ্লাসে। তো তুমি এটা জানোই যে গ্লাসটা হচ্ছে ব্রিটেল, অ্যালুমিনিয়ামটা হচ্ছে অনেক বেশি ডাকটাইল আর কি। তো গ্লাসে ব্রিটেল ফেলিয়ার হবে, অ্যালুমিনিয়ামে ডাকটাইল ফেলিয়ার হবে আর কি। আর যেটা বলছে জেনারেলি, যেটা জেনারেল কথা, যে স্ট্রেংথ বাড়লে জেনারেলি ডাক্টিলিটি কমে, সেক্ষেত্রে ফ্র্যাকচার টাফনেস একটু কমে যাবে। তো ফ্র্যাকচার টাফনেস কমলে কি তার মানে কি টাফনেস কমে, তো টাফনেস কমে যাবে। স্ট্রেংথ বাড়লে তাহলে জেনারেলি টাফনেস কমে আর কি। এটা তো জেনারেল কথা। স্ট্রেংথ বাড়লে জেনারেলি যে কোনো ম্যাটেরিয়ালে টাফনেস কমে যায়। আচ্ছা, এরপরে একটা ফিগার দেখো দেখানো হচ্ছে। এখানে বলছে একটা অনেক ঠিক একটা বডি, তার মধ্যে একটা ছোট একটা ক্র্যাক গ্রো করেছে। একটা সাইজ এখানে দেওয়া আছে, অনেকগুলো ডাইমেনশন দেওয়া আছে। আর থিকনেস বলতেছে হচ্ছে টি। তো এখানে যে স্ট্রেস ডেভেলপ করছে হোলের আশেপাশে, সেটা এখানে দেখানো হচ্ছে যে সিগমা ওয়াই সিগমা এক্স। এখানে কি বি নাম্বারটা কি বোঝা যাচ্ছে যে কি হচ্ছে আসলে? বি নাম্বার এখানে এক্স ইন্ডিকেটর স্যার। অ্যাক্সিসে মানে এখানে সিগমা এক্স, এখানে সিগমা ওয়াই। আচ্ছা, এই নিচের দিকে আবার সিগমা ওয়াই কেন? এটা কি নেগেটিভ সিগমা ওয়াই? তাই এখানে এটা কি বোঝা অ্যাকচুয়ালি যাচ্ছে? স্যার মাঝখানে একটা ছোট্ট স্কোয়ার দেখানো হয়েছে, এই স্কোয়ারের উপরে এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্স এলিমেন্টে ক্যালকুলেট করা হচ্ছে। এখন স্যার উপরের দিকে এবং নিচের দিকে তো স্যার স্ট্রেস সমান হতেই হবে স্ট্যাটিক হুম। ফোর্স ব্যালেন্সের জন্য। তো হ্যাঁ, এখানে তাহলে আমি এখানে ওয়াইটা ঠিক আছে, ওয়াই বাট এক্স মানে কি যত দূরে আসতেছে, ক্র্যাক থেকে দূরে আসতেছে, তাই না? হ্যাঁ মানে জি স্যার আমরা ক্র্যাকের টিপ হ্যাঁ, তাহলে থেকে দূরে টিপ যত থেকে দূরে দূরে সরছি। যাচ্ছে, তো দূরে গেলে এটা তো ঠিক আছে সিগমা। আমি তো বলছি সিগমা মানে তোমার স্ট্রেস আসলে কমারই কথা, সেই হুম। হিসাবে ওয়াই কমছে আর কি। কিন্তু এখানে এক্স আবার প্রথমে একটু বেড়ে গেল কেন? জি স্যার, তো এখন এক্স হচ্ছে হচ্ছে অ্যাকচুয়ালি যে ক্র্যাকের ক্র্যাকের সামনের প্লেন বরাবর বরাবর যে টেনসাইল ফোর্স কাজ করছে সেটা দেখুন। ক্র্যাকের যে একদম ওপেন সারফেস, সেই ওপেন সারফেসে তো একদিক দিয়ে কোনো কিছুই নেই, তাই না স্যার? সুতরাং হ্যাঁ, একদিক দিয়ে কোনো কিছু না থাকার কারণে সেখানে সেখানে কাজ করা এই এক্স অ্যাক্সিস বরাবর টেনসাইল ফোর্স জিরো। কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর টেনসাইল ফোর্স ইজ নন জিরো। কেননা আমি যে বলছি ক্র্যাকের টিপ, সেই ক্র্যাকের টিপের ভার্টিক্যাল ডাইরেকশনে কিন্তু ম্যাটেরিয়াল আছে, কিন্তু হরাইজন্টাল লেফটে কিন্তু কোনো ম্যাটেরিয়াল নেই। আবার আমি যদি ক্র্যাক থেকে অনেকটা দূরে চলে যাই তাহলেও কিন্তু আবার আমার এই এক্স অ্যাক্সিস বরাবর টেনসাইল স্ট্রেস হচ্ছে জিরো। তার মানে ক্র্যাকের টিপ থেকে সামান্য একটু গভীরে টেনসাইল স্ট্রেস টেনসাইল স্ট্রেস বেশি। সবচেয়ে বেশি। জি স্যার। এই কারণেই আর কি। ঠিক আছে, যেখানে দেখো ওয়াইটা একদম কমে যাচ্ছে, এক্সটা একটু বেড়ে তারপরে কমে যাচ্ছে আর কি। এরপর আরেকটা ফিগার দেখানো হচ্ছে। এখানে বলতেছে যে একটা নচ করছে, মানে একটা একটা যে কোনো ম্যাটেরিয়াল একটা ব্লকের থিকনেস টি, একটা নচ করা হয়েছে, নচটা রেডিয়াস হচ্ছে রো। এখন এখানে দুইটা কন্ডিশন বলছে। একটা বলছে রো যখন অনেক বেশি, রো যদি রো না সাইড, হ্যাঁ প্রথমে তো রো হচ্ছে বেশি, মানে টাওটা অনেক প্রথমে টি ছোট রো বড় আর কি। এইটা এটা বলতেছে মনে হয় টিটা মানে বা কাছাকাছি, টিটা রোর কাছাকাছি। আর একটা পয়েন্টটা বলছে হচ্ছে টি হচ্ছে থিকনেস হচ্ছে অনেক বেশি তোমার ইয়ের থেকে, কি জানি নাম, মাঝের থেকে ম্যাটেরিয়ালটা থিকনেস অনেক বেশি। থিকনেস বেশি হলে একরকম, থিকনেস কম হলে একরকম। হুম। যেখানে অনেক কম বা সমান সমান সেখানে কিন্তু সিগমা জেড বলতেছে জিরো। তার মানে কি এই ডিরেকশনে কোনো ফোর্স কাজ করবে না তখন তাহলে? হুম। এখানে মোটামুটি হচ্ছে ক্র্যাকের টিপটা এমনিতেই শার্প হয়। তো হুম, এখন যদি ক্র্যাকের টিপের শার্পনেসের মধ্যে স্যাম্পলটাও যদি একই রকম শার্প হয় তাহলে বলতে পারবো যে স্যাম্পলটা হচ্ছে পাতলা। স্যাম্পলটা যদি যদি খুবই পাতলা হয় মানে একটা শীটের মতো, তাহলে এই শীটের প্যারালাল বরাবর দুটো ডাইরেকশনই স্ট্রেস কাজ করবে। এখন তো শীটের পারপেন্ডিকুলার বরাবর তো ম্যাটেরিয়াল শর্টে নেই বললেই চলে। সুতরাং ওই ডাইরেকশন বরাবর আর কোনো স্ট্রেস কাজ ফোর্স করার নাই আর প্রয়োজন কি। হয় না, কিন্তু বা যদি থিকনেস করলেও খুবই ঠিক কম। ঠিক যদি থিকনেস যদি বেশি হয়ে যায় তখন তখন এখানে জেড ডিরেকশনে ফোর্স থাকবে আর কি। হ্যাঁ। আচ্ছা, আমি এইটা আমার এইটা যতদূর মনে পড়ে হ্যাঁ। এটা হচ্ছে সিগমা জেড যখন জিরো তখন আমরা সেটাকে বলছিলাম প্লেন স্ট্রেস কন্ডিশন। আর যখন সিগমা জেড আবার সিগমা জেড যখন নিউ প্লাস সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই মানে তিন দিকে স্ট্রেস হয় তখন আমরা বলছি হুম। প্লেন স্ট্রেন কন্ডিশন। কেননা এখন আমরা যদি একটু ক্যালকুলেট করে দেখি তাহলে কিন্তু আমরা দেখবো যে সিগমা জেড বরাবর কিন্তু অ্যাকচুয়ালি কোনো স্ট্রেইনেই নেই। কেননা
কেন নিউ নিউ ফ্যাক্টর থাকে সিগমা এক্স এবং সিগমা ওয়াই টেনশনের জন্য মাইনাস মাইনাস নিউ সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই কম্প্রেশন হওয়ার কথা, কিন্তু এখানে তো প্লাস নিউ সিগমা এক্স সিগমা ওয়াই টেনশনে যে তাকে জেনারেট হচ্ছে, সুতরাং এখানে মেইনলি কোনো স্ট্রেইন জেনারেট হয় না, মানে স্ট্রেইন এখানে দুটো এক্সিস উপর, মানে যখন খুবই পাতলা আমরা বলি যে থিকনেস খুবই কম হলে প্লেন স্ট্রেস কন্ডিশন অ্যাপ্লাই হয়, আর থিকনেস অনেকটা বড় হলে প্লেন স্ট্রেন কন্ডিশন অ্যাপ্লাই হয়। এখানে নরমাল আসলে নরমাল থিওরি কথা বলছে, কম্পোজিটের ক্ষেত্রেও তাই হবে এরকমই বলতে যাচ্ছে, জাস্ট থিওরি গুলো বলে যাচ্ছে। এরপরে দেখো এখানেও দেখাচ্ছে যে একটা ক্র্যাক ফর্ম করেছে, কোনো যে কোনো অনেক ধরনের ম্যাটেরিয়ালি, যে কোনো ম্যাটেরিয়ালি ক্র্যাক ফর্ম করেছে। এখানে কোনটা পলিমার হলে ক্র্যাক ডেভেলপমেন্ট কেমন হবে, মেটাল হলে কেমন হবে, সিরামিক হলে কেমন হবে। দেখো মেটাল যদি পলিমার যদি হয় তাহলে এরকম কি হবে, এখানে বেন্ডিং হচ্ছে আর কি, ক্রেজিং হচ্ছে, যেটাকে পলিমারের ক্ষেত্রে বলে আর কি। সিরামিকের তো এখানে জাস্ট যেহেতু সে খুব ব্রিটেল, ক্র্যাক খুব বেশি গ্রো করবে না, ব্রিটেল ফেলিয়ার হয়ে যাবে। আর যেটা মেটাল বলছে সেখানে প্লাস্টিক ডিফর্মেশন হবে। তো এরকম কি হয়, মানে এই যে এই একটা কেমন একটা শেপ দেখানো হচ্ছে, এই শেপটা কি? এই শেপটাকে সোজা ইংলিশে যাকে বলা হচ্ছে হচ্ছে কিডনি বিন শেপ, আর একটু কমপ্লেক্স জ্যামিতির ভাষায় প্রবলেম কার্ডিওরাইট। হ্যাঁ, কিন্তু এরকম কি হয়, মানে হ্যাঁ, এই মোটামুটি development টা কি মোটামুটি এরকম হয়? এরকম শেপই দেখেছি, কিন্তু শেপটা আরেকটু কমপ্লিকেটেড, মানে সামনের দিকে পেছনের দিকে এই শেপটা গ্রো করে। মোটামুটি এরকম শেপই আমরা লেভেল 3 টার্ম 1 এ যতটুকু যতটুকু দেখেছি ততটুকুই তো স্যার মনে পড়ে আমার কাছে স্যার। একটু প্লাস্টিসিটি প্লাস্টিক ডিফর্মেশন তাহলে কি, মানে এরকমই হয়, শেপটা এরকমই হয় ডিফর্মেশনের? ক্র্যাক ফিল্ডের টিপ স্যার বোধহয় এরকমই হওয়ার কথা, বা একটু রাউন্ডেড টাইপ কিছু হলে হতে পারে। হলো কিন্তু কাছাকাছি মোটামুটি এরকম একটা শেপ। হ্যাঁ, মোটামুটি হচ্ছে। আমার কাছে তো 3-1 এর বইটা আছে, আমি কি স্যার 3-1 এর বইটা থেকে একটু দেখে নেবো? সেটা দেখো, অসুবিধা নাই। মানে মোটামুটি যে এরকম একটা হয়, মানে যেহেতু এখানে প্লাস্টিক ডিফর্মেশন হচ্ছে, শেপটা অনেকটা হ্যাঁ কাছাকাছি, এরকম না হলেও কাছাকাছি শেপটা হবে। হ্যাঁ জি স্যার, মোটামুটি কাছাকাছি এরকম শেপই হবে। এমন হতে পারে যে আমি যেটা কার্ডিওটাইট বলছি সেটা একদম বাম দিকে একদম পুরোপুরি কিডনি বিন শেপটা হয়, একটু রাউন্ডেড হলেও হতে পারে, মানে একদম ডান দিকের এন্ড একটু রাউন্ডেড হলেও হতে পারে। কিন্তু হ্যাঁ, মোটামুটি একদিকে ইউ শেপ আর অন্যদিকে মোটামুটি রাউন্ডেড শেপ, একদিকে কনভেক্স অন্যদিকে কনকেভ, কনভেক্স, এরকম মোটামুটি এরকম একটা থাকার চেষ্টা করেছে এখানে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো যে আগে তোমরা জানো যে একটা ক্র্যাক ডেভেলপমেন্ট, ক্র্যাক ফর্ম করেছে, একটা সাসি ডেভেলপ করছে, মানে দুই পাশ থেকে স্ট্রেস দেওয়া হচ্ছে। তো ক্র্যাকটার লেন্থ বাড়ার সাথে সাথে স্ট্রেসে কি চেঞ্জ হচ্ছে এটা দেখাচ্ছে। যদি প্রথমে কি করবে, সে ক্র্যাকটা গ্রো করতে গেলে সেটা এনার্জিতে অ্যাবজর্ব করবে, সেটা হচ্ছে 4 গামা সি, সেটা বাড়ছে 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 বাড়ছে। আরেকটা বলছে যে এনার্জি রিলিজ হবে, সেটা যেহেতু রিলিজ হওয়া মানে তখন এনার্জিটা নেগেটিভ হচ্ছে, সেটা নিচের দিকে আসতেছে আসতেছে। ওভারঅল যদি ধরো দুটা মিলে একসাথে কাফটা হচ্ছে, মাঝখানে যে কাফটা সেরকম, সেটাও কি দেখাচ্ছে, সি সি সিউসটা যেটা বলছিলাম যে এই পরিমাণ ক্র্যাকার লেন্থ যদি এই পরিমাণ হয়, তারপর তারা কোনো এনার্জি লাগে না, সে স্পন্টেনিয়াসলি গ্রো করে। এই জন্যই দেখো এই পয়েন্ট পর্যন্ত কিন্তু এনার্জি বাড়ছে বাড়ছে বাড়ছে। যখনই সি স্টার ক্রস করে গেল তারপর এনার্জি বা কমা শুরু হলো, দেখো এখান থেকে কমে কমে যাচ্ছে, এবং তারপরে লাস্টে গিয়ে আরো নেগেটিভ হয়ে গেল, এখানে গিয়ে ফেল করলো আর কি। এই গ্রাফটা মানে তোমরা দেখছো আগে নাকি? ইয়েস স্যার। তাহলে সবারই জানা আছে, এটা একটু বললাম তোমরা জানাই আর কি। এরপরে দেখো কিছু কিছু ম্যাটেরিয়ালের, মানে ধরনের ম্যাটেরিয়াল যে পলিমার, মেটাল, সিরামিক, কম্পোজিট, কাদের ফ্র্যাকচার টাফনেস কেমন বা কাদের ফ্র্যাকচার এনার্জি কেমন, সেটা ডাটা দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও, দেখলে আইডিয়া পাবা যে কার ফ্র্যাকচার টাফনেস কেমন আর কি। কার সবচেয়ে বেশি হওয়ার কথা, কম্পোজিটের নাকি মেটালের নাকি সিরামিকের? সিরামিকের তো মেটালের হওয়া সবচেয়ে বেশি। হ্যাঁ দেখো, মেটালেরই সবচেয়ে বেশি। দেখো পিওর অ্যালুমিনিয়াম দেখাচ্ছে কত, 100 থেকে 350, অনেক বেশি আর কি। তার থেকে অ্যালুমিনিয়াম কম, মাইল স্টিল 140, সিরামিক তো একদমই কম। পলিমারের টাফনেস, পলিমার তো অনেক বেশি ডাকটাইল, তাহলে পলিমারের টাফনেস কম কেন? কেন পলিমারের স্ট্রেংথ অনেক কম। টাফনেসের জন্য আমার স্ট্রেংথ এবং ডাক্টিলিটি একটা ব্যালেন্স দরকার। হ্যাঁ, স্ট্রেংথ কম হলে কাপটা উপর দিকে যাবে না, তখন এর ভিতরে যে এরিয়া এটা তো কম হয়েই থাকবে। এই জন্য ডাক্টিলিটি বেশি হলেও পলিমারের টাফনেস আসলে অত বেশি না, অনেক কমই বলা যায় আর কি। আর কম্পোজিটে দেখো মোটামুটি যে খারাপও না আর কি, অন্য সবার থেকে কিন্তু বেশি, অবশ্যই মেটাল থেকে কম, কিন্তু কি পলিমার থেকে বেশি, তোমার সিরামিক থেকে বেশি, সবকিছুর থেকে মোটামুটি বেশি, কিন্তু মেটাল থেকে অবশ্যই কম। তোমার কয়েকটা কম্পোজিটের উদাহরণ দেওয়া আছে যে কোনটা টাফনেস কেমন, একটু জাস্ট আইডিয়া করার জন্য আর কি। আচ্ছা, এরপরে আসতেছে যে কি বলছে গ্রিফিথ ক্র্যাক। এই গ্রিফিথ ক্র্যাক এই টার্মটা কি শুনছো? জি স্যার, গ্রিফিথের ফ্র্যাকচার ক্রাইটেরিয়ান থেকে তো আমরা এই টু গামা টু গামা যেটা সেটাই আসলো, সেটা তুমি যেটা বলছো সেটাই আসলো আর কি।
এখান থেকে ফ্র্যাকচার টাফনেসটাও দেখাচ্ছে। তার মানে আমি আর বলতেছি না, ইকুয়েশন তোমরা জানো আর কি। আর ক্র্যাক ওপেনিং ডিসপ্লেসমেন্ট এটা কি দেখছো আগে? না স্যার, এটা শুধু আমরা নাম শুনেছিলাম, কিন্তু ক্র্যাক ওপেনিং ডিসপ্লেসমেন্টের ফর্মুলা শুনি। তবে তবে ফর্মুলাটা এটার এটা এটা এখানে আসলে বেশ কম্পোজিটের জন্য বলছে, কে স্কয়ার সিগমা সিগমা ওয়াই বাই ই। কে টা কি স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টর, তাই তো? সিগমা ওয়াইটা তো স্ট্রেস ক্রিটিক্যাল ফ্যাক্টর, স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টর। আর ই তো মডুলাস। তাহলে এটা বসিয়ে দিলে তোমরা ক্র্যাক ওপেনিং ডিসপ্লেসমেন্টটা বের করে ফেলতে পারবে। এই জাস্ট একটা উদাহরণ বলছে যে আগে টেবিল থেকেও দেখা যাচ্ছে যে কোনো কোনো ম্যাটেরিয়ালের ফ্র্যাকচার এনার্জি অনেক বেশি, কোনো ম্যাটেরিয়াল ফ্র্যাকচার এনার্জি দেখা একদমই কম, এরকম হতেই পারে আর কি। আচ্ছা, এরপরে যে তিনটা মোড আছে ক্র্যাক ওপেনিং এর, এটাও মানে তোমরা জানো, মোড 1 মোড 2 মোড 3, এটা কি জানো? জি স্যার, ওপেনিং ওপেনিং স্লাইডিং টিয়ারিং। জি স্যার। হ্যাঁ, ওপেনিং মানে এটা হচ্ছে যেদিকে যেদিকে লোড লোড যার দিক দেওয়া হচ্ছে সেই দিকে দুই পাশ থেকে কি টেনসাইল লোড দেওয়া হচ্ছে, দুই পাশে মানে একটা উপর দিকে চলে আসছে, নিচের দিকে চলে আসছে, ক্র্যাকটা ডেভেলপ করছে আর কি। এখানে ক্র্যাকটা আস্তে আস্তে বড় হচ্ছে, এই জন্য এটাকে কোনো মানে ক্র্যাক ওপেনিং মোড, এটা আসলে টেনসাইল মোডও বলে আর কি। 2 নাম্বার মোড যেটা, সেটা হচ্ছে কি শেয়ার, জেনারেলি শেয়ার ফোর্সের জন্য হয়। যে ডিরেকশনে শেয়ার ফোর্সটা কাজ করবে সেই ডিরেকশনেই ক্র্যাকটা গ্রো করতে থাকবে। এটাকে জেনারেলি শেয়ার মোড বলে আর কি। আর এটাকে শেয়ার মোড তো বলে, মোড 2 বলে, এটাকে মোড 1 বলে। প্রথমটা যে টেনসাইল মোড, মোড 1, যেটা হচ্ছে শেয়ার মোড, সেটা মোড 2। যার একটা মোড আছে মোড 3, এটা কেমন? এটা এটা হচ্ছে আউট অফ প্লেন শেয়ার। এখানেও শেয়ারের মাধ্যমেই ক্র্যাক ওপেনিং হয়, কিন্তু শেয়ারের ডাইরেকশন আর ক্র্যাক প্রপাগেশনের ডাইরেকশন একটা পারপেন্ডিকুলার। আর যে ক্র্যাকের ফলে যে সারফেসটা ওপেন হয়, সেই সারফেসটা একে অপরের রেসপেক্টে আউট অফ প্লেন বা ডিসপ্লেসড হয়ে যায়। ঠিকই আছে, এই জন্য এটাকে বলছে অ্যান্টি প্লেন স্ট্রেইন ফ্র্যাকচার আর কি। এই তিনটা মোড তোমরা জানো, কিন্তু এরপরে একটা ইকুয়েশন, একটা ছবি দেখানো হচ্ছে। এই ছবিটা যদি না পড়ে আসলে হয়তো বা পারবা, যে পড়ে আসেনি তার জন্য বোঝা কঠিন আছে। এখানে যদি কেউ পড়ে থাকো তাহলে বলো দেখি এখানে কি হচ্ছে। এটা কম্পোজিট, এখানে দুই ধরনের ম্যাটেরিয়াল বলছে, উপরে এক ধরনের নিচে এক ধরনের। অ্যাকচুয়ালি ওপরে এক ধরনের নিচে এক ধরনের না বুঝে না বলে ওটা হচ্ছে এখানে দুই ধরনের ক্র্যাক ক্র্যাক ওপেনিং আচ্ছা, এখানে দুই কাজ ধরনের ক্র্যাক করছে। ওপেনিং হচ্ছে, ঠিক আছে। কিন্তু সাধারণত দুই ধরনের ম্যাটেরিয়ালে দুই ধরনের ক্র্যাক হয় জেনারেলি, কারণ যদি একই ধরনের হুম। ম্যাটেরিয়াল হয় তাহলে তো ক্র্যাক একই রকমই গ্রো করবে, তাই না? এই জন্যই আমি বলতেছি দুই ধরনের আছে। এবার বলো তুমি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখানে মোড 1ও কাজ করছে এবং মোড 2ও কাজ করছে। তখন হ্যাঁ, মোড মোড 1টা প্রমিনেন্ট নাকি মোড 2টা প্রমিনেন্ট, মানে এখানে কি আমাকে টেনসাইল মোডটা বেশি কাজ করছে নাকি অন প্লেন শিয়ারটা বেশি কাজ করছে, সেটা দেওয়ার জন্য একটা একটা ফেজ অ্যাঙ্গেল ফাই ডিফাইন করা হয়। সেটা হচ্ছে ইন প্লেন শিয়ারের স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টর ডিভাইডেড বাই নরমাল ক্র্যাক ওপেনিং এর স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টর। এটা টেনজেন্ট ইনভার্স। তাহলে 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 এই যে ফাইটা ফাইটা তো কি মাঝখানের অ্যাঙ্গেল নাকি? ফাইটা কি সেটা বলো। ফাই অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে আমি যে মোডে ফেইলিউর ঘটে যাচ্ছি, সেটা কি টেনশনের কাছাকাছি নাকি নাকি শিয়ারের কাছাকাছি। হ্যালো স্যার। হ্যালো স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার। হ্যালো স্যার, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আমরা তোমার কথা শুনতে পাচ্ছি সুমিত। স্যার কি ডিসকানেক্টেড হয়ে গেছেন? আমি আমি হ্যাঁ, আমি মাঝখান থেকে ছিলাম না। আচ্ছা, তাহলে তাহলে কি হলো তোমার, যে তুমি কি বললা? আমি বলেছিলাম কোনটা স্যার এই কোনটা কোনটা প্রমিনেন্ট সেটাই বলছে আর কি। জি স্যার, মানে কোন মোডটা বেশি প্রমিনেন্ট। এখানে ফায়ার পরিমাণ বেশি হলে কোনটা প্রমিনেন্ট, কম হলে কোনটা প্রমিনেন্ট? ফায়ার পরিমাণ যদি যদি অনেক বেশি হয়, তবে 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 K2 এর ভ্যালুটা হবে, প্রমিনেন্টটা বেশি, কেটু মোডটা বেশি কাজ করবে আর কি। হ্যাঁ, তার মানে এখানে ইন প্লেন শিয়ার হবে ডমিনেন্ট। আবার ফাই যদি অনেক ছোট হয়, তবে K1টা হবে অনেক অনেক বড়, মানে তখন টেনশন মোডটা হবে বেশি ডমিনেন্ট। ওইটাই আর কি। এটাই জাস্ট বোঝাচ্ছে এখানে যে কোন মোডটা অনেক সময় একই একই একই। এখানে আসলে এখানে কম্পোজিট বলতে মানে বোঝানোই হচ্ছে যে এখানে অ্যাটলিস্ট দুই ধরনের ম্যাটেরিয়াল থাকবে, ইনডাইরেক্টলি সেটাই বোঝাচ্ছে আর কি। তো সেই ক্ষেত্রে কোনটা প্রমিনেন্ট হবে সেটা বলার জন্য এখানে বলা হচ্ছে। যদি ফাই বেশি হয়ে যায় তাহলে K2টা প্রমিনেন্ট হবে, ফাই যদি কম হয় তাহলে K1টা প্রমিনেন্ট হবে আর কি। এরপরে দেখো এখানেও ইন্টারফেসিয়াল ফ্র্যাকচার এনার্জি বলছে, আর নিচে হচ্ছে ফেজ অ্যাঙ্গেল বলছে। ফেজ অ্যাঙ্গেল বেশি হলে, যেখানে 90 বা কাছাকাছি, সেখানে হচ্ছে কোনটা হবে, শেয়ার মোডটা কাজ করবে বেশি। যেখানে ফেজ অ্যাঙ্গেল কম মানে ফাইটা কম, সেখানে হচ্ছে তোমার টেনসাইল মোডটা কাজ করবে। আচ্ছা, এই মাঝখানে এইগুলা কি? এগুলা কি জাস্ট কিভাবে টেস্ট করছে সেটা, তাই না?
এটা কিভাবে একটু ফ্র্যাকচার বের করছে সেই মোডটাই একটু কঠিন। মানে কিছু জায়গায় 3 পয়েন্ট ব্যান্ড করা হচ্ছে, হচ্ছে ডিল্যামিনেশন সহ, আর একটা হচ্ছে 3 পয়েন্ট ব্যান্ড ফ্র্যাকচার সহ। আমরা আমরা এটা বলতে পারি যে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে ফ্র্যাকচারটা ডমিনেট করে, আর অ্যারাউন্ড 40 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিল্যামিনেশনটা ডমিনেট করে। এরকম কিছু বোঝা যাচ্ছে হ্যাঁ, কিন্তু এরকম কিছু। এটা কিন্তু পার্টিকুলার এই কেসে কিন্তু, হ্যাঁ, ব্রাজিল না। হ্যাঁ, অন্য কোনো কেসে কিন্তু অন্যরকম হতে পারে। হুম। মানে এই এখানে যে যে কম্বিনেশন বলছে, ম্যাটেরিয়ালের কথা বলছে, সেখানে সেই জন্য কিন্তু এটা ডমিনেন্ট, কিন্তু এমন হতে পারে যে অন্য ম্যাটেরিয়ালের ক্ষেত্রে তো অন্যটা ডমিনেট করলেও করতে পারে। এখানে স্যার আমার মনে হচ্ছে ব্রাজিল নাট আসলে কোনো একটা সিঙ্গেল ম্যাটেরিয়াল না, এটা একটা অর্গানিক ম্যাটেরিয়াল ব্রাজিল নাট। এটাই বলছি এজন্যই স্যার দুটো মোড কাজ করছে। হ্যাঁ, ঠিক আছে, কাজে তোমার ম্যাটেরিয়ালের উপরে মোড কিন্তু ডিফারেন্ট হতে পারে। তো মেন জিনিস এটা যে আগের মতোই, যে তোমার যেখানে ফ্রিজ অ্যাঙ্গেল কম সেখানে টেনসাইল মোডটা কাজ করবে, যেখানে ফ্রিজ অ্যাঙ্গেল বেশি সেখানে আসলে কি শিয়ার মোডটা কাজ করবে। আচ্ছা, এরপরে আগে নিচের দিকে তো অন্য একটা ছবিও ছিল, ওখানে স্যার বোধহয় এই ব্যান্ড ফ্র্যাকচার এগুলো বাদ দিয়ে কেবলমাত্র যে ম্যাটেরিয়ালটাকে টেস্ট করা হচ্ছে ওটাকে ওভারঅল বলা হচ্ছে। এরকমই ওভারঅল বলছে আর কি। তো এটা স্যার একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে ফেজ অ্যাঙ্গেল বাড়তে থাকলে এই ফ্র্যাকচার এনার্জিটাও আস্তে আস্তে বাড়তে থাকে। আমি বইয়ে যে কারণটা পড়েছি সেটা হচ্ছে যে ফেজ অ্যাঙ্গেল যখন বাড়তে থাকে তখন তো অ্যাকচুয়ালি শিয়ার মোডের দিকে চলে যায়। শিয়ার মোডের ক্ষেত্রে হ্যাঁ, সারফেস ওপেনিং এর জন্য একটা এনার্জি থাকে, আর শিয়ার মোডে তো এক সারফেস অন্য সারফেসের উপর কি রাব করে চলে যায়, ফলে ওই সারফেসের যে ছোট ছোট মাইক্রোভিল গুলো ভেঙে ভেঙে চলে যায়। এই ছোট ছোট মাইক্রোভিল ভেঙে ভেঙে চলে যাওয়ার কারণে ইন্টারফেসিয়াল আরো বেশি এনার্জি রিলিজ হয়। মূল বই মোটামুটি তখন টাফনেস বাড়ে, এনার্জি বাড়ে। হ্যাঁ, মানে মোড 2 এ টাফনেসটা একটু বেশি ইন জেনারেল। জাস্ট এটাই বোঝানো হচ্ছে এখান থেকে, জাস্ট এই ম্যাটেরিয়ালটার জন্য ব্রাজিল যাচ্ছে, এটা বেশি হচ্ছে এই ব্লকগুলো উপর দিকে যাচ্ছে আর কি। ক্র্যাক ডিফ্লেকশন, আমি প্রথম থেকে যেটা বলছিলাম যে তোমার যদি কম্পোজিটের টাফনেস বাড়াতে হয় তাহলে যে ক্র্যাক যদি গ্রো করে কম্পোজিটে, এটাকে হয় ব্রান্ড করতে হবে না রিফ্লেক্ট করতে হবে আর কি। এত ডিফ্লেক্ট করতে গেলে কি শর্ত হতে পারে বা কখন ডিফ্লেক্ট হবে সেগুলো একটু জাস্ট বলছে আর কি। এখানে দেখো বলছে যে তোমার যে যদি যে ট্রান্সভার্স যখন লোড দেওয়া হবে, ট্রান্সভার্স লোডও কিছু থাকবে, এক্সিয়াল লোডও থাকবে আর কি। ট্রান্সভার্স লোডটা যদি জেনারেলি এমনি বলতেছে, এটা সব ক্ষেত্রে হবে তা না, জেনারেলি অনেক কম হয়, অবশ্যই কম হবে অ্যাক্সিয়াল স্ট্রেস থেকে। তো কুক এন্ড গর্ডন তারা বলতেছে জেনারেলি এই ট্রান্সভার্স স্ট্রেসটা 1/5 অফ অ্যাক্সিয়াল স্ট্রেস হয় আর কি। আর ইন্টারফেসে ডিমান্ডিং হবে কখন, যখন টোটাল স্ট্রেংথটা হবে হচ্ছে ম্যাট্রিক্সের 1/5 আর কি। সেটাই একজন এটা বলেছে। আর পরে আরেকজন কি বলছে আবার, যারা কি আছে যে ক্যান্ডেল অ্যালং উইথ ইয়ান হাচিসন, তারা আবার কি বলতেছে যে ক্র্যাক যখন হবে, ক্র্যাক গ্রো করবে, একটা এনার্জি তো এখানে এনার্জি রিলিজ তো হবেই। এই এনার্জি রিলিজটা কত হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে যে ক্র্যাকটা এখানে কি রিফ্লেক্ট হবে না ব্লান্ট হবে না কি হবে আর কি। তোমরা কি এরকম কোন সূত্র কি বলছিল তোমাদেরকে স্যাররা এরকম ডিফ্লেকশনের জন্য? না স্যার, এরকম রিসার্চারের নাম ধরে ধরে আমরা বলেনি, কিন্তু এমনি কি জানো যে ক্র্যাক কখন ডিফ্লেক্ট হবে এরকম কিছু কি জেনে আসছে? না স্যার, আমাদের 3-1 কোর্সে কথা ছিল, কিন্তু শেষের দিকে আমাদের অনেক দ্রুত যেতে হয়েছিল, তখন আমরা এতটা ডিপে। এখানে ডিফ্লেকশনটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে তোমার ম্যাট্রিক্স আছে, তোমার ফাইবার আছে আর কি। ক্র্যাকটা যখন আসবে ম্যাট্রিক্স থেকে ফাইবারের গায়ে আসবে, সেখানে কিন্তু এই ডিফ্লেকশনটা অনেক ক্ষেত্রেই হয় আর কি। ডিফ্লেকশন হবে বা ডিমন্ডিং হবে, কিছু একটা হবে আর কি। এখন কম্পোজিটের টাফনেস যদি বাড়তে হয়, আসলে এই জিনিসটা মানে ডিফ্লেক্ট হতেই হবে। ডিফ্লেক্ট যদি না হয় ক্র্যাক, তাহলে কিন্তু টাফনেস কমে যাবে অনেক আর কি। এই কারণে এই পয়েন্টগুলো এখানে আসছে আর কি, যে ক্র্যাক যখন ম্যাট্রিক্স ফাইবার ইন্টারফেসে আসবে তখন সে কি ডিফ্লেক্ট হবে কখনই সে ব্লান্ড হবে, সেগুলোর জন্য একটা জাস্ট দুই ভদ্রলোকে তাদের একটা যে থিওরিটা আছে সেই থিওরিগুলো এখানে বলছে আর কি। আচ্ছা, এরপরে দেখো আরেকটা ছবি দেখানো হয়েছে। এখানে তো একটা ম্যাট্রিক্স, একটা হচ্ছে ফাইবার। এখানে প্রথমে একটা ক্র্যাক তো গ্রো করেছে ম্যাট্রিক্সের মধ্যে, সেটা আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে, ফাইবারের দিকে যাচ্ছে আর কি। গিয়ে সে কি করতে পারে, সে ক্র্যাকটা যে ডিরেকশনে যাচ্ছিল সেই ডিরেকশনেই ফাইবারের মধ্যে প্রপাগেট করতে পারে। আরেকটা হতে পারে এই নাম্বার, এখানে কি হচ্ছে, ক্র্যাকটা মানে পুরোপুরি প্রপাগেট না করে সে কি করলো, ইন্টারফেসের দিকে ডিফ্লেক্ট হয়ে গেল। এই দুটো ছবি তো মানে ক্লিয়ার বোঝা যাচ্ছে।
এখানে এই দুটোর মধ্যে কোনটা টাফনেস, কোন কম্পোজিটের টাফনেস বেশি হবে, কোনটা কম হবে বলতে পারবা? উম, মানে এটা এই হচ্ছে ক্র্যাকটা এরকম প্রপাগেট করে গেলে বেশি ভালো টাফনেসের জন্য, নাকি ক্র্যাকটা ইন্টারফেসে যদি ইয়ে হয়ে যায়, কি বলে, ডিফ্লেক্ট হয়ে যায়, তাহলে কোন কোন মনে হচ্ছে ইন্টারফেসে ডিফ্লেক্ট হওয়াটাই ভালো, কেননা ক্র্যাক যদি ফাইবারের ভেতর প্রোভাইড করতে থাকে তবে ফাইবারটা তো স্যার উইক হয়ে যাওয়ার উইক হয়ে যাবে, কম্পোজিট তাড়াতাড়ি তাড়াতাড়ি ফ্র্যাকচার হবে আর কি। তার তুলনায় কিন্তু বি নাম্বারটা ফ্র্যাকচার হতে দেরি হবে, তো কাজে সেই ক্ষেত্রে বলা যায় যে অবশ্যই নিচে যে ফিগারটা, যে কম্পোজিটটা, তার কিন্তু টাফনেস বেশি আর কি। এরপর দেখো একটা ইকুয়েশন দেখানো হচ্ছে ডান দিকে, যেটা কি বলছে, জিআইসি আর জিএফসি। তো আইসি হচ্ছে কি ইন্টারফেসের ফ্র্যাকচার এনার্জি, আর এফসি হচ্ছে কি ফাইবারের ফ্র্যাকচার। ফাইবার ফ্র্যাকচার এনার্জি। এই দুটো ইকুয়েশনটাকে এখানে বলছে, সেটা আবার বাম দিকে আর ডান দিকে অনেকগুলো ভ্যালু দেওয়া আছে। এইচএম, ইএম, এইচএম, এইচএম মানে কি, এটা কি এইচটা কি হাইট নাকি থিকনেস দেওয়া আছে এখানে, থিকনেস, থিকনেস। ঠিক আছে। আর ই তো তুমি জানোই আর কি। আর এখানে আরেকটা কি টার্ম আছে, পয়সন্স রেশিও নিয়ে। ওইটা পজিটিভ রেশিও। তাহলে সবগুলাই জানো, যে এরকম সবগুলো ভ্যালু জানা থাকে সেই ক্ষেত্রে এই ভ্যালুগুলো বের করা যাবে আর কি। এইটা বলার কারণ কি, মানে কিছু কি বুঝতে পারছো কেউ, যে এই জিনিসটা কেন বললো এখানে? এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি কোনটা দিয়ে কি সেটা বলছি, কিন্তু লেস দেন ইকুয়াল হলে কি হবে আর গ্রেটার, আর এটা না হলে কি হবে সেটা কিন্তু সেটাই বলছি, তার মানে তাই আর কি। তাহলে এটা কেন আমার মনে বলছে? আমি স্যার বই পড়ে যতটুকু দেখেছি এটা হচ্ছে ফাইবারের ডিফ্লেকশন ক্রাইটেরিয়া, মেইন বইটাতে এটা ফাইবার ডিফ্লেকশন ক্রাইটেরিয়া। যদি এই ক্রাইটেরিয়া মিট করে তবে ফাইবার ডিফ্লেক্টেড হবে, আর যদি এই ক্রাইটেরিয়া মিট না করে তবে ফাইবার সেটাই তো বলছিল আগে, তো এখানে তো আগে তো সেটাই বলছিল যে কখন ডিফ্লেক্ট হলে কি টাফনেস বাড়বে আর কি। সেজন্যই মনে হয় তোমার এই কোয়েশ্চনটা বলছে আর কি, যে কখন ডিফ্লেক্ট হবে, কখন কখন প্রোভাইড করবে একটা আর কি। আচ্ছা, এরপরে আরো কিছু ফ্যাক্টর আছে যেগুলোর উপর টাফনেস ডিপেন্ড করবে। একটা যেমন বলছি যে মাইক্রোস্ট্রাকচার ডিফারেন্ট হলে একটু ডিফারেন্ট হবেই। তো ডেভেলপমেন্ট অফ সাবক্রিটিক্যাল ক্র্যাক গ্রোথ, এই জিনিসটা কি, 2 নাম্বারটা কি, এটা কি? 3 নাম্বারটা ফ্যাটিক যখন হবে, ফ্যাটিকের জন্য কিন্তু আবার কি হতে পারে, ডিফ্লেকশন কিন্তু ডিফারেন্ট হবে। যেখানে ফ্যাটিক হবে সেখানে এক ধরনের টাফনেস হবে, যেখানে ফ্যাটিক হবে সেখানে এক ধরনের হবে। আর স্ট্রেস কর্ষণ ক্র্যাকিং ও কিন্তু যদি হয়ে যায় তাহলে কিন্তু কি টাফনেস কমবে বাড়বে আর কি। যেমন 2 নাম্বারটা কি বলছে, ডেভেলপমেন্ট অফ সাবক্রিটিক্যাল ক্র্যাক গ্রোথ। যে ক্র্যাকগুলো স্যার, যে ক্র্যাকগুলো হচ্ছে অটোমেটিক্যালি কোনো স্ট্রেস অ্যাপ্লিকেশন ছাড়াই স্পন্টেনিয়াস বাড়বে সেগুলোকে বলছে সুপার ক্রিটিক্যালের চেয়ে উপরে ক্র্যাক। আর যে ক্র্যাকগুলো নিজে নিজে গ্রো করতে পারে না সেগুলোকে আমরা বলছি সাবক্রিটিক্যাল। এই ক্র্যাকগুলো এগুলো নিজে নিজে গ্রো করতে পারে না, মানে লোড স্পন্টেনিয়াসলি গ্রো করবে এরকম না, কিন্তু কিন্তু কোনো ডিসকন্টিনিউটি থাকলে বা অন্য কোনো ইমপারফেকশন থাকলে এগুলোর পরবর্তীতে লোড বাড়ালে গ্রো করার প্রবাবিলিটি থাকবে। কারণ আমরা যতই লোড বাড়তে থাকি ততই কিন্তু ছোট ছোট ক্র্যাক অ্যাক্টিভেটেড হয়ে যায়। সেজন্য এই ক্রিটিক্যাল ক্র্যাকের চেয়ে ছোট সাইজের ক্র্যাকও যদি খুব স্লোলি গ্রো করতে থাকে, সেটা লোড বাড়ানোর কারণেই হোক আর অন্য কোনো কারণে হোক, সেটাও তার টাফনেসের উপর ইফেক্ট ফেলবে। কেননা এই সাবক্রিটিক্যাল ক্র্যাক গুলো যদি বড় হয়ে যায় তাহলে আরেকটু কম লোড দিয়েও কিন্তু আমি সাবক্রিটিক্যাল ক্র্যাক গুলোকে ক্রিটিক্যাল ক্র্যাকে কনভার্ট করতে পারবো, এবং এবং তখন আমি কিন্তু অল্প লোড দিয়েই পুরো সিস্টেমে অনেকগুলো ক্র্যাক অ্যাক্টিভেটেড হয়ে যাবে এবং সাথে সাথে এটা ফেল করে যাবে। ঠিক আছে, তারপরে দেখো তো যে ফিগারটা দেখানো হচ্ছে, এখানে দেখানো হচ্ছে যে একটা ম্যাট্রিক্সে ক্র্যাক হয়েছে ইনিশিয়ালি, দেখো অনেকগুলো ফাইবার আছে মাঝখানে, তো অনেকগুলো ফাইবার মাঝখানে তো ম্যাট্রিক্স আছে আর কি। তো ক্র্যাকটা গ্রো করেছে আস্তে 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 আস্তে, কি ফাইবারের ইন্টারফেসে আসছে, আস্তে আস্তে পরে কি হচ্ছে, ডিবন্ডিং হচ্ছে। দেখো এখানে দেখানো হচ্ছে ডিবন্ডিং মানে কি, এখান থেকে এই ক্র্যাকটা প্রথমে কি ছিল, সারফেসের ফাইবারের সারফেস চলে আসছিল, পরে ডিবন্ডিং হয়ে সারফেস থেকে দূরে সরে গেছে আর কি। যে ড্যাশ ড্যাশ দেখাচ্ছে এটা মানে এখানে বোঝাচ্ছে এখানে ডিবন্ডিং হয়েছে আর কি। ডিবন্ডেড ইন্টারফেস, এখানে টাউ আই আর টাউ আই স্টার, এটা কি আমি সব ভুলে গেছি, এটা কি, এই যে টাউ আই কি আর টাউ আই স্টার কি? ওটা ইন্টারফেশিয়াল শিয়ার স্ট্রেস আর ক্রিটিক্যাল ইন্টারফেশিয়াল শিয়ার স্ট্রেস। ও, তো ক্রিটিক্যালটা হলে তখন কি ডিবন্ডিং হবে এখানে? একটা হচ্ছে স্যার, জি স্যার, এটা ইন্টারফেশিয়াল শিয়ার স্ট্রেস, এটা হচ্ছে ক্রিটিক্যাল। ক্রিটিক্যালটা যখনই হবে অ্যাটেন্ড করবে তখন এখানে ডিবন্ডিং হবে আর কি, এটাই মনে বোঝাচ্ছে। এরপরে দেখো একটা আরেকটা ফিগার আসছে 9.6, এখানেও সেরকমই, যে ইয়ে হয়ে গেছে, ডিবন্ডিং হয়ে গেছে সারফেসে। এটাই যে এখানে ড্যাশ ড্যাশ দিয়ে দেখাচ্ছে বা ডট ডট দিয়ে দেখাচ্ছে। এখানে অনেকগুলা 3টা ফিগার আসলে আছে। একটা তো ওয়েবল মডুলাস হওয়া মানে তোমরা আমার থেকে বেশি জানো আর কি। আর লাস্টে দেখাচ্ছে যে ফ্র্যাকচার ইয়ে হওয়ার মানে ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা কত আর কি।
এখানে মাঝখানের পিকটা মাঝখানে কেন, মানে যে প্রবাবিলিটি যেটা পিকটা এটা মাঝখানে কেন বেশি, এটা কি বোঝা যাচ্ছে? আর স্ট্রেসই বা এখানে এ নাম্বারে নাকি স্যার সবগুলো বলো, মানে আমি তো মানে লাস্টে বি নাম্বার। ও আচ্ছা, ঠিক আছে স্যার, আমি দুটো কন্ডিশন দুই রকম। হ্যাঁ ঠিক আছে, আমি স্যার ওপর থেকে বলা শুরু করি। এম দিয়ে এম যখন ইনফিনিটি হয় তখন ওয়েবল মডুলাস ইনফিনিটিতে বলার মাঝখানে মানে ক্র্যাকের স্ট্রেংথ হচ্ছে একদম অ্যাবসলিউটলি কনস্ট্যান্ট। যেখানে ক্র্যাক করছে সেখানে একদম অ্যাবসলিউটলি ক্র্যাক করে গেছে, কোনো স্ট্রেংথের কোনো ভেস্টিজই নেই। আর যেখানে আশেপাশে ক্র্যাক করেনি সেখানে ক্র্যাক হওয়ার বা ফেইলিউরের প্রবাবিলিটি একদম অ্যাবসলিউটলি জিরো। জিরো, এই সেটা হচ্ছে এটা এই বোঝাচ্ছে। শার্পনেসের জন্য ওয়েবল মডিউলাস। তো স্যার এখন আমরা যখন ওপরের ছবিতে এ নাম্বারের ওপরের ছবিতে আমরা সিগমা নটের যে কার্ভটা দেখছি এটা হচ্ছে অ্যাবসলিউটলি স্ট্রেট। সুতরাং এখানে কোনো প্রবাবিলিস্টিক ভাবে যে ফাইবারের স্ট্রেংথটা ভেরি করছে তা না। যেখানে স্ট্রেসটা মানে সিগমা মানে ম্যাট্রিক্সের স্ট্রেসটা এই ফাইবার থেকে এক্সিড করে যাচ্ছে সেখানে এই সময় কথা শোনা যাচ্ছে না। অন্য কেউ কি এটা বুঝতে পারছো যারা আছো এখন? সুমিত মনে লাইনের সমস্যা হয়েছে। অন্য কেউ কি এটা কি বুঝতে পারছো ও যেটা বলছিল? তুমি কি বলে বললা সেই জিনিসটা তো জানো, ও যেটা বলছিল আর কি। জি স্যার। কি হচ্ছে তাহলে? তাহলে এটা এই গ্রাফের সাথে এই গ্রাফের পার্থক্য কি? মানে এখানে কি, এখানে ক্র্যাকটা একদম মানে পুরোপুরি মানে এখানে ফেল করেই যাবে তাই তো? আর পাশে যেখানে যেখানে ক্র্যাক নাই সেখানে ফেলের সম্ভাবনা একদম জিরো, এরকমই তো আমি যেটা বুঝছিলাম আর কি। আর এখানে কি হচ্ছে, এখানে তাহলে কি হচ্ছে, এখানে কি সাইডেও কিছু সম্ভাবনা থাকবে ফেল করার, তাই তো নাকি? জি স্যার, সাইডে কমে আর গেছে। এখানে হচ্ছে যে মাঝখানে যেখানে ক্র্যাক ফর্ম করছে সেখানেই ফেল করবে, পাশে ফেল হওয়ার সম্ভাবনা একদমই নাই। আর পরে যে ছবিটা বলছে যে এখানে যেহেতু এম এর ভ্যালুটা হচ্ছে যে একদম জিরো না একদম ইনফিনিটিও না, এখানে এখানে অবশ্যই মাঝখানে সম্ভাবনা যেখানে ক্র্যাক সেখানে সম্ভাবনা বেশি, কিন্তু সাইডেও কিছু কিছু ফেলিয়ার হওয়ার সম্ভাবনা আছে আর কি। এটাই এই ফিগার দিয়ে এটাই বোঝাচ্ছে। তো এরপরে দেখো এখানেও কয়েকটা ছবি দেখানো হচ্ছে। ওয়াই অ্যাক্সিস এ ফ্র্যাকচার এনার্জি, এক্স অ্যাক্সিস তোমার লোডিং অ্যাঙ্গেল। লোডিং অ্যাঙ্গেল বাড়লে কি ফ্র্যাকচার এনার্জি কমার কথা না বাড়ার কথা, কি মনে হয়? আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এখানে তিন ধরনের কম্পোজিটের জন্য দেখানো হচ্ছে। প্রথম কম্পোজিটটা হচ্ছে ইউনিডাইরেকশনাল, মানে সবগুলা ফাইবার একই দিকে। সেকেন্ডটা হচ্ছে ক্রস প্লাই। ক্রস প্লাই মানে কি বলছিলাম, যে একটা একটা পাইলে ফাইবার গুলো 0 ডিগ্রিতে, একটা পাইলে হচ্ছে 90 ডিগ্রিতে। আর লাস্টেরটা বলছে হচ্ছে যে কি ওভেন। এখানে আবার এই দুটোর মধ্যে ফাইবার ফ্র্যাকশন মোটামুটি সমান, আর লাস্টেরটা ফাইবার ফ্র্যাকশন একটু কম। ফাইবার বেশি থাকলে কি ফ্র্যাকচার এনার্জি বেশি হওয়ার কথা, না ফাইবার কম থাকলে হওয়ার কথা, এই কথাটাকে বলো কম্পোজিটে। কি মনে হয়, স্যার ফাইবার যের মধ্যে ফাইবার বেশি সেটা কি ফ্র্যাকচার এনার্জি বেশি হওয়ার কথা? না স্যার, কম হওয়ার কথা। কম হওয়ার কথা। এখানে কি তাই দেখাচ্ছে? যেটা ওভেন করা, কিন্তু এখানে কি দেখাচ্ছে দেখো, যে এখানে যেটা তোমার 447 সেটা হচ্ছে একদম নিচে আছে, মানে ফাইবার সবচেয়ে কম। ও তার থেকে আবার যেটা হচ্ছে তোমার ইমিডিয়েট সময় সেটা আবার কোথায়, সেটা উপরের দিকেই ছিল, কিন্তু পরে গিয়ে কিন্তু আবার নিচে এসে গেল। এটার কারণ কি বলো? তুমি যদি তোমার কথা যদি শুনি, হ্যাঁ ঠিক আছে, সবচেয়ে কম দেখো যেখানে ফাইবার কম আছে সেখানে কিন্তু কমই আছে আর কি। যেখানে লোডিং অ্যাঙ্গেল কম সেখানে যেটার মধ্যে ফাইবার কম সেটা স্ট্রেংথ কম, এই ফ্র্যাকচার এনার্জি কম। কিন্তু যেখানে আবার দেখো ফাইঙ্গেল যখন বাড়লো তখন কিন্তু যেটা ইনিশিয়েশন ছিল সেখানে কিন্তু আবার ফ্র্যাকচার এনার্জি কম হচ্ছে। তো এটার কারণ কি বলতে পারবা? স্যার আর হাই অ্যাঙ্গেলে এই দুটোর মধ্যে একটু বলো যে ইনজেকশনের কেমন ক্রস প্লাই, আচ্ছা এই দুটো বলো দেখি, এই দুটো বুঝতে পারো যে এই যে একটা হচ্ছে তোমার মানে পুরো একদম ক্রস প্লাই, একটা হচ্ছে তোমার কি ইনজেকশন প্লাই, এই দুটোর মধ্যে কি মনে হচ্ছে বলো, বলো, কেউ কিছু বললে বলো। স্যার অ্যাটলিস্ট হাই অ্যাঙ্গেলে ফ্র্যাকচার টেন্ডেন্সি হয়তো বেশি ফাইবারের, মানে লো অ্যাঙ্গেলের থেকে, এই কারণে এরকম হচ্ছে। অ্যাঙ্গেল যখন বেড়ে যাচ্ছে তখন কি ফ্র্যাকচারের সম্ভাবনা খুব তাড়াতাড়ি ফ্র্যাকচার হয়ে যাচ্ছে, জি স্যার। সেক্ষেত্রে ফ্র্যাকচার এনার্জি কম। জি স্যার, এরকম হচ্ছে। কিন্তু এই দুটা কি যে 6747 এই দুটা কি, মানে যেখানে ফাইবার কম আর যেখানে ফাইবার বেশি? ইএফ। মানে আচ্ছা দেখো এই স্যার। যে যেটা হচ্ছে তোমার ব্লকটা হচ্ছে কি যে ফাইবার কম, দেখো এটা কিন্তু কিন্তু সব মানে যতই তুমি ইয়ে করছো ওভেন, মানে আচ্ছা ওভেন মানে কি এখানে বলো দেখি, মানে এখানে ফাইবার গুলা কেমন?
এটা ডিরেকশনটা কেমন বলো দেখি, ওভেন মানে কি বুঝতে পারছো যে এটা কেমন? আচ্ছা এইটা দেখি একটু বলো, ওভেন 090 তার মানে কি বলো? আচ্ছা কোনো গ্রেড পলিমারের হ্যাঁ তাহলে না, গ্রেড না, তোমার ক্লথ মানে তো কিন্তু মানে ক্লথ মানে কি, তাহলে ফাইবারটা কোন দিকে আছে বলো? ক্লথ মানে বোঝো না, বললাম যে ডান কাপড় দিকে। পরি, কাপড় পরি, এখানে ফাইবার গুলো কোন দিকে আছে? একই ডিরেকশনে আছে না ক্রস প্লাই নাকি কি প্লাই বলো দেখি এটা? স্যার ক্রস প্লাই আই গেস, কারণ হ্যাঁ তাহলে তাহলে কি দুই ডিগ্রি দুই দুই দিকেই কিন্তু ফাইবার আছে। সেই জন্যই দেখো এখানে দেখাচ্ছে কি, দেখো তুমি যতই তুমি লোডিং অ্যাঙ্গেল যাই করো না কেন, এটা কি ফ্র্যাকচার টাফনেস মোটামুটি একই আছে আর কি। ঠিক আছে, তাহলে এটা 47, আর এটা থেকে দেখো যেখানে হচ্ছে তোমার ফাইবার বেশি সেখানে কিন্তু ফ্র্যাকচার এনার্জিও বেশি, এটা ঠিক আছে, যে তুমি যেটা বলছিলে সেটা ঠিক আছে। তো যখন লোডিং অ্যাঙ্গেল বেড়ে গেল তখন কিন্তু আবার এটা কিন্তু নিচের দিকে চলে আসলো, তার মানে কি, তার মানে লোডিং অ্যাঙ্গেল বেড়ে গেলে তাহলে কি তখন এনার্জি কমে যাচ্ছে, তাই তো? যে এবার এই এই পরের নিচের ফিগারটা আসে, এটা কি বলছে? লোডিং অ্যাঙ্গেল তো আমি দেখিয়ে আসলাম, কিন্তু এখন কি বলছে, একটা হচ্ছে নরমাল টু দি প্লেন প্লাস, একটা হচ্ছে প্যারালাল। তাহলে প্যারালাল ডিরেকশনে যদি লোড দিচ্ছে তাহলে কেমন হচ্ছে, পারপেন্ডিকুলার লোড দিলে কেমন হয়, কোনটার ফ্র্যাকচার এনার্জি কম হওয়ার কথা ছিল? আর যেদিকে প্লাইগুলা যেদিকে আছে মানে কি, প্লাইগুলোর দিকে তো ফাইবার আছে, মানে যেদিকে নরমাল মানে লোডটা যেদিকে নরমাল, নরমাল মানে কি, যেদিকে যেদিকে ফাইবার আছে তার তার পারপেন্ডিকুলারে লোডটা দেওয়া হচ্ছে। আরেকটা আছে হচ্ছে যে যেদিকে যেদিকে তোমার ফাইবার আছে সেদিকে যদি লোড দেওয়া হয়, সেটা হচ্ছে নিচের দিকেরটা। তাহলে এই দুটার ক্ষেত্রে এটার ফ্র্যাকচার এনার্জি বেশি কেন, এটা কম কেন, কি বলো দেখি? নাকি নাকি এটা উল্টা দিয়েছে বলো, কি মনে হয়? স্যার এটা আসলে মনে হচ্ছে কম কম মানে হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, উল্টা। আমি তো তাই তাই বুঝতেছি, তাই না? মনে করো যেদিকে তোমার ফাইবার আছে সেদিকে তোমার ফ্র্যাকচার এনার্জি বেশি হওয়ার কথা ছিল না? জি স্যার। সেক্ষেত্রে কি অন্য যারা আছে তারা তারা বলো, তাদের কি মনে হয়, তাদের কি মনে হচ্ছে এটা ভুল না ঠিক? দেখি বুঝতে পারছো তোমার জিনিসটা, যে দুইটা এখানে দুইটা কার্ভ বলছে, একটা হচ্ছে যেটা যেরকম পুরো সলিড ব্ল্যাক কালার, সেটা হচ্ছে যে কি ফাইবার গুলোর যে লোড দেওয়া আছে, লোড গুলো হচ্ছে যেদিকে ফাইবার আছে সেদিকেই। আর যেটা হচ্ছে একটু ফাঁকা, সেখানে কি করছে, যে সেখানে হচ্ছে যে যেদিকে প্লাইয়ের ফাইবার গুলো যেদিকে আছে তার পারপেন্ডিকুলার লোড দিচ্ছে। কোনটার জেনারেলি কোনটা কোনটার ইয়ে কম বলো, মানে কোন দিকে লোড দিলে কম্পোজিট বেশি লোড নিতে পারে, প্যারালাল না প্যারালাল নাকি পারপেন্ডিকুলারে, এটা বলো। অ্যাক্সিয়াল স্ট্রেসটা বেশি না ট্রান্সভার্স স্ট্রেস বেশি, এটা মনে আছে? কম্পোজিটের অ্যাক্সিয়াল ডিরেকশনে স্ট্রেংথ বেশি নাকি পারপেন্ডিকুলার ডিরেকশনে স্ট্রেংথ বেশি? স্যার হুম, সুমিত তুমি তুমি তো আবার আসছো, আচ্ছা এই নিচের ফিগারটা, সেকেন্ড ফিগারটা বলো, সেকেন্ড ফিগারটা কি তোমার ঠিক মনে হচ্ছে? কি আবার চলে গেল নাকি? তো নেটওয়ার্কের অবস্থা স্যার আসলে একটু অনলাইনের সমস্যা, তোমরা বলো যে কি স্ট্রেংথ কোন দিকে বেশি কোন দিকে কম, কম্পোজিটের কোন ডিরেকশনের স্ট্রেংথ বেশি কোন ডিরেকশনের স্ট্রেংথ কম? স্যার স্যার লিনিয়ার আমি ডিরেকশন। আমি স্যার বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছি, ইন্টারনেটের অবস্থা আমার খুবই খারাপ স্যার। তাহলে তো ক্লাস করতে পারবে না, তো মুশকিল হয়ে গেল তো। জি স্যার, এর মধ্যে যতটুকু পারি ট্রাই করি স্যার। তো স্যার আমরা এখন কোথায় আছি? আমরা হচ্ছে যে বি নাম্বার ফিগারে, আমার কথা হচ্ছে যে এখানে এখানে দুইটা দুইটা কার্ভ দেখানো হচ্ছে, একটা হচ্ছে যে হুম লোড লোড দেওয়া হচ্ছে প্যারালালে, একটা লোড দেওয়া হচ্ছে পারপেন্ডিকুলারে। হুম পারপেন্ডিকুলার মানে কি, তার ট্রান্সভার্স, নর্মাল টু প্লেন অফ ফায়ার, হ্যাঁ ট্রান্সফার। ট্রান্সভার্সে তো স্ট্রেংথ কম্পোজিটের বেশি। হ্যাঁ, এটা তো স্যার তাহলে সেটার ফ্র্যাকচার টাফনেস কি বেশি হলে কি হবে? এই ব্যাপারে স্যার আমি নিজেও কনফিউজ, কেননা আমি যতদূর বুঝি যে আমি যদি নর্মালি যদি এটাকে টেনে টেনে ফেলি, টেনে খুলে ফেলি, তাহলে তাহলে যেটা দেখা যাবে যে ফাইবারের সারফেস দুটো আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি শেয়ার করে ফেলি তাহলে স্যার বলবো যে পিকের অ্যাসপারিটি গুলো একটা একটা দিকে ধসা খেয়ে যাচ্ছে। সুতরাং সেক্ষেত্রে তো স্যার অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ফ্র্যাকচার এনার্জিটা বেশি হওয়ার কথা, মানে পাইলে প্যারালাল লোডে ফ্র্যাকচার এনার্জিটা বেশি হওয়ার কথা। আমি তাই বলছি, আমি সেটাই বলছি, আমার কাছে তো মনে হচ্ছে যে উল্টা হয়েছে আর কি, আমি এটাই বলতেছিলাম ওদেরকে, যে আমার মনে হচ্ছে যে এটা উল্টা হয়েছে আর কি, এটা উপরে হবে এটা নিচে হবে। কিন্তু স্যার এখানে একটু আমরা লোডিং অ্যাঙ্গেলের কথা বলছি। এখানে স্যার আমরা একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট লোডিং অ্যাঙ্গেলে, মানে এটা অ্যাকচুয়ালি লোডিং অ্যাঙ্গেল ফাই হবে নাকি স্যার ফেজ অ্যাঙ্গেল ফাই হবে? না এখন যেহেতু লোডিং অ্যাঙ্গেল বলছে, তো ফেজ অ্যাঙ্গেল বলছে না, লোডিং অ্যাঙ্গেলই তো বলছে, মানে ঠিক আছে, লোডটা কোন দিকে ঠিক দিচ্ছে। আছে। ঠিক আছে, আমরা লোডিং অ্যাঙ্গেল যদি 45 ডিগ্রি হয়, লোডিং অ্যাঙ্গেল 45 ডিগ্রি হলেই আমরা দেখতে পাচ্ছি যে ফ্র্যাকচার এনার্জি হচ্ছে
হচ্ছে ম্যাক্সিমাম, সুতরাং এখানে শিয়ার ফোর্স হচ্ছে কাজ করছে, সুতরাং এখানে শিয়ার সেটা ফেইলিউর। হ্যাঁ, সেটা সেটা ঠিক আছে, সেটা তো তোমার এই অ্যাঙ্গেলের সাথে ঠিক আছে যে 45 ডিগ্রিতে গিয়ে বেশি হলো, এটা ঠিক আছে। তাহলে তাহলে এই ব্যাখ্যা হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এই দুটোর মধ্যে আমার মানে এটা উপরে আসবে, এটা নিচে যাবে। মানে এই দুটো তোমার এই উম, অ্যাঙ্গেলের এগেইনস্ট তো ঠিক আছে, হ্যাঁ 45 এ তোমার ম্যাক্সিমাম স্ট্রেস এনার্জি ফ্র্যাকচার হুম, এনার্জি আসে, সেটা ঠিক আছে আর কি। এই দুটো আমার কাছে ক্লিয়ার হলো না, আমার কাছে মনে হচ্ছে যে এইটা লাইনটা উপরে আসবে, এই লাইনটা নিচে যাবে। এখন কেন এটা এখন হলো স্যার দুটো আমি জানি না। ম্যাটেরিয়াল কি? এখন স্যার একটা হচ্ছে এপক্সি রেজিন গ্লাস ফাইবার, একটা সেরকম হচ্ছে আছে নাকি? তা জিঙ্ক তো বলছে, অ্যালুমিনিয়াম তা তো পলিমার। বলে নাই। এখানে এখানে তো দুই রকম বলছে না, প্যারালাল আর পারপেন্ডিকুলার। হ্যাঁ, কিন্তু স্যার সেক্ষেত্রে স্যার ম্যাটেরিয়াল ভিন্ন হচ্ছে। ম্যাটেরিয়াল ভিন্ন হলে ভিন্ন হতে পারে, ম্যাটেরিয়াল ভিন্ন হলে তো ভিন্ন হতে পারে আর কি। তাই তো বলতেছে যে এ নাম্বারে নরমাল নরমাল লোড দেওয়া হচ্ছে, বি নাম্বারে হচ্ছে তোমার ওই যে কি প্যারালাল। আচ্ছা, আমি আমি একটু বলি, আমরা যদি 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 ম্যাটেরিয়াল একই হতো তাহলে কিন্তু উপরে নিচে হতো। এখন যদি ম্যাটেরিয়াল ডিফারেন্ট হয় তো ম্যাটেরিয়ালের উপর তো অবশ্যই আবার ফ্র্যাকচার এনার্জি কম বেশি হবে আর কি। সি নাম্বার ফিগারটা কেউ কি বুঝতে পারতেছি? এই ফিগার 9.9 এ কি বলতেছে দেখো, এক্স অ্যাক্সিস এ টেনসাইল স্ট্রেংথ, ওয়াই অ্যাক্সিস হচ্ছে ফ্র্যাকচার এনার্জি। এখানে এজিং করছে, ম্যাটেরিয়ালটাকে এজিং করছে। আন্ডারেজ মানে কি এজিং তেমন হয় নাই, পিক এজ মানে মানে যথেষ্ট ভালো এজিং হয়েছে। আর ওভারেজ মানে কি এজিং বেশি হয়ে গেছে। এই তিনটা কি তোমাদের মনে হচ্ছে কি এই তিনটা ঠিক আছে? মানে এজিং করলে কি হয় বলো দেখি, তুমি জানো এজিং করলে কি হয়? মানে জেনারেল স্ট্রেংথ কি কমে না বাড়ে? কি মনে হয়? যারা আছো এরা একটু বলো, স্যার পারে। এজিং করলে বাড়ে? এজিং জিনিসটা কি জিনিস? এটা কি আইলিং এর কাছাকাছি নাকি কিরকম ট্রিটমেন্টটা কেমন? মানে স্ট্রেংথ ইনডিউস করে, লাইক ওটা সলিউশনের মধ্যে রেখে দিয়ে বা সামথিং লাইক দ্যাট। আচ্ছা, তাহলে তাহলে গ্রাফটা তাহলে দেখা যাচ্ছে তো, মানে হ্যাঁ, তাহলে বাড়তেছে। তাহলে যদি তুমি এজিং করার পরে যদি স্ট্রেংথ বাড়ে, সেক্ষেত্রে ফ্র্যাকচার এনার্জি কি বাড়ার কথা না কমার কথা? যেমন মনে করো যে আন্ডার এজ মানে কি ভালো করে এজিং হয় না, মনে করো এই পয়েন্টেই বলো যে টেন্সার স্ট্রেংথ মনে করো 500 আছে, এখানে যেটা মোটামুটি এজ ভালো এজ হয়েছে সে হচ্ছে এখানে এখানে। আর যে আন্ডার এজ তার কিন্তু স্ট্রেংথ অনেক বেশি। তাহলে এখন এখন নরমাল নরমাল যদি স্ট্রেংথ বাড়ে, যে কোনো ম্যাটেরিয়ালের স্ট্রেংথ বাড়লে কি তার কি বাড়ে, ফ্র্যাকচার এনার্জি বাড়ার কথা? না স্যার, কমার কথা। কারণ স্যার এটা কি স্যার আমরা 9.9 কথা বলছি? আমি আবার স্যার ডিসকানেক্ট হ্যাঁ হয়ে হ্যাঁ, গেছি। 9.9 আমি স্যার যতটুকু বুঝি যে পিক এজ এবং ওভারেজ দুই ক্ষেত্রে ফ্র্যাকচার এনার্জি মোরলেস কনস্ট্যান্ট আছে, কিন্তু এই দুটা হলো টেনসাইল ঠিক আছে, স্ট্রেংথ কম কাছাকাছি বেশি। হলো, এই দুটা কাছাকাছি হলো ঠিক আছে, কিন্তু এটা আন্ডার এজ মানে কি তাতে এজিং হয়ই নাই আর কি। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে স্যার ফ্র্যাকচার এনার্জি বেশি হওয়ার আমি যে কারণটা দেখতে পাই যে যখন আন্ডার এজ হয় তখন কিন্তু সুপার স্যাচুরেটেড সলিউশনেও কিন্তু কিছু কিছু সলিউট থাকে। ফলে আমি যখন একটা সারফেসকে ফ্র্যাকচার করতে চাই, তখন সেই সুপার স্যাচুরেটেড সলিউশনেও কিন্তু সেই ফ্র্যাকচারের ফলে এনার্জি রিলিজ হয়, সেটা একটা ইফেক্ট দিয়ে পড়ে। সুতরাং এমনও হতে পারে যে ওই সুপার স্যাচুরেটেড সলিউশন থাকার কারণে যে মেটাস্টেবিলিটি আছে সেটার জন্য সে ক্র্যাক করতে গেলে অনেক বেশি এনার্জি বেরিয়ে যায়। এজন্য সুপার স্যাচুরেটেড সলিড সলিউশনে ফ্র্যাকচার এনার্জি বেশি হয়, আমি যতটুকু বুঝি। সেই জন্য কি সেটাই তুমি বলতে চাচ্ছ যে আন্ডার এজ হলে সেরকম হয় আর কি, কিন্তু এমনি হ্যাঁ, জেনারেল এখানে সুপার স্যাচুরেটেড সলিউশনের জন্য যদি না হয় তাহলে, ফ্র্যাকচার যদি স্যাচুরেটেড না হয় তাহলে সেক্ষেত্রে আন্ডার এজ হলে তো আমার মানে কম হওয়ার কথা ছিল। আন্ডারেজ হলে টেনসাইল স্ট্রেংথ কম হবে। হ্যাঁ, টেনসাইল স্ট্রেংথের ট্রেন্ডটা স্যার সহজে সহজে বুঝতে পারছি, কিন্তু স্যার অ্যাকচুয়ালি হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তাহলে আর কোনো কারণ তো নাই, তাই না? তুমি যে কারণটা বলো সেটা ছাড়া যদি সেটা যদি না থাকে তাহলে তো এখানে এটা হ্যাঁ, কম হওয়ার কথা এটা ছিল। ছাড়া তো আসলে আমি আর কোনো কারণ খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, তাহলে তাহলে সেটাই সেটাই হবে, তাছাড়া তো আর কোনো, আমি আমি যেটা বলছিলাম ওরকম কিছু না হলে তো কমই হওয়ার কথা ছিল। আচ্ছা, এরপরে দেখো এবার বলছে যে ফ্যাটিক ক্র্যাক গ্রোথ, যদি ফ্যাটিক থাকে তাহলে তাহলে একটু অন্য ধরনের হতে পারে। সেটাই এখানে দেখানো হচ্ছে। দেখো ওয়াই অ্যাক্সিস হচ্ছে যে কি ক্র্যাক গ্রোথ, যে লেন্থ প্লাস ডিসি বাই ডিএন, মানে কত তাড়াতাড়ি ক্র্যাকটা গ্রো করছে। আর এক্স অ্যাক্সিস হচ্ছে কি ডেল কে, মানে ফ্র্যাকচার টাফনেস। এখানে দুইটা কার্ভ আছে, একটা হচ্ছে এমএমসি এর জন্য, একটা হচ্ছে শুধু শুধু মেটাল, একটা হচ্ছে মেটাল কম্পোজিট। ইনিশিয়ালি দেখো তো মেটাল কম্পোজিট কোনটা, নিচে আসলে মানে যেটা বেশি এটা হচ্ছে মেটাল কম্পোজিট, হচ্ছে মেটাল। জেনারেলি কি তাই হওয়ার কথা? কম্পোজিট হলে কি তার কি টাফনেস বাড়ে? অ্যাকচুয়ালি স্যার টাফনেস বাড়ানোর ব্যাপারটা ঠিক না, মানে এখানে অ্যাকচুয়ালি এই ব্যাক ফ্ল্যাট রোডের কথা বলছে, রেজিয়নের ব্যাক জন্য। রোডের কথা বলছে। হুম, এখানে স্যার আমি যতদূর বুঝতে পারছি যে এখানে ক্র্যাক রোডটা অনেকটা ক্রিপ লয়ের মতোই মেনে চলছে। একটা পর্যায়ে গিয়ে
ক্র্যাক খুব স্টিফলি গ্রো করে, তারপর এটা মোটামুটি ফ্ল্যাট হয়ে যায়, তারপর এটা আবার স্টিফলি গ্রো করতে থাকে। সেটা ঠিক তো আছে। তাহলে হ্যাঁ, তাহলে তাহলে তো এখানে তাহলে এখানে তো এখানে এখন এখানে ফ্যাটিক কেন বললো, মানে এখানে ফ্যাটিকের সাথে এই কার্ভটার সম্পর্ক কি? তো স্যার এখন একটু দেখতে পাই যে আনরিইনফোর্সড রিজিয়নে কিন্তু স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টর কিন্তু একটু একটু কম হয়, একদম শুরুর দিকে, কিন্তু শেষের দিকে আনরিইনফোর্সড রিজিয়নে স্ট্রেসের কনসেন্ট্রেশনটা, স্ট্রেস ইন্টেন্সিটিটা অনেক বেশি হয়। আমরা যখন কম্পোজিট বানিয়ে ফেলি, কম্পোজিট বানিয়ে ফেলার সময় স্টার্টিং পয়েন্টে যে স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরটা একটু বেশি হয়, কিন্তু কিন্তু একদম একদম ফার্স্ট ফ্র্যাকচারের আগের মুহূর্তে সেটা আবার এখানে কম আর কম কি। হয়। মানে কনসেন্ট্রেশনের রেঞ্জ, মানে স্ট্রেস কনসেন্ট্রেশনের রেঞ্জটা মেটালের চেয়ে মেটাল ম্যাট্রিক্স কম্পোজিটে কম। আগে ছিল ধরুন যে 2 থেকে 20, সেটা হয়ে গেল ধরুন যে 3 থেকে 15। সেটা ঠিক আছে। আমি যেটা বলতেছি, যখন কম্পোজিট হয়ে গেল তখন কিন্তু ক্র্যাক গ্রো করতে গেলে তখন তার বেশি লাগবে, তার স্ট্রেস বেশি লাগবে, এই জন্যই তার কিন্তু স্ট্রেস ফ্যাক্টরটা বেশি আর কি। হ্যাঁ, এখানে একটা ইকুয়ালাইজিং ইফেক্ট দেখতে পাচ্ছি। এখানে স্যার ডেলটা হচ্ছে স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টর, মানে একই স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টরে, এখন আমরা প্যারিস রিজিয়াম বা আমরা স্টেডি স্টেট রিজিয়ামের কথা চাই, একই স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টরের ক্ষেত্রে এই সাইকেলের ডিপেন্ডেন্সটা কেমন হবে। আমরা দেখি যে একই পরিমাণ স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টর চেঞ্জে মেটাল ম্যাট্রিক্স কম্পোজিটের ক্ষেত্রে মিলিমিটার পার সাইকেলটা হচ্ছে লো, আর মেটালের ক্ষেত্রে মেটাল ম্যাট্রিক্স কম্পোজিটের ক্ষেত্রে এই চেঞ্জটা হচ্ছে কিছুটা কিছুটা লো, আর আনরিইনফোর্সড এর ক্ষেত্রে একটু হাই, নাকি উল্টো বললাম? মানে আমি বলতে চাইছি একই ডেল কে এর জন্য ডিসি বাই ডিএন কোনটার জন্য বেশি স্টিফ? এটা এখন পরের দিকে গিয়ে তো এমএমসি এর জন্য বেশি। এটা হচ্ছে হ্যাঁ, যে ক্র্যাক কিন্তু যখন কম্পোজিট হয়ে আমি গেছে স্যার তখন ক্র্যাক গ্রো স্টেডি করতে গেলে স্টেটের কথা বেশি। বলছি, স্টেডি স্টেট। তো মেটাল ম্যাট্রিক্স কম্পোজিটে আমরা স্টেডি স্টেটে দেখছি যে স্টেডি স্টেটের জন্য সাইকেল ওয়াইজ ক্র্যাক গ্রোথের রেটটা কি একটু বেশি, না, আর এমএমসি এর জন্য কম, এমএমসি এর জন্য মানে এখানে প্রথম দিকে এমএমসি এর জন্য কম, এর জন্য বেশি কি জানি আনএনফোর্সড এর জন্য। হ্যাঁ, এইটা নিচেরটা, এটা হচ্ছে তোমার আমি ক্রস করছে না এখানে, এটা হচ্ছে এখানে হচ্ছে যেটা শুধু 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 মেটাল, এই পাশেরটা হচ্ছে এমএমসি আর কি। তাহলে আমি পরের দিকে যেটা বুঝি যে এখানে এখানে যেহেতু কম্পোজিট, এখানে যেহেতু ফাইবার আছে, এখানে ক্র্যাক করতে গেলে এখানে বেশি স্ট্রেস লাগতেছে, মানে ক্র্যাকের এখানে তোমার স্ট্রেস বেশি, মানে যেখানে এখানে স্ট্রেস ডেভেলপ করার সম্ভাবনা বেশি, এখানে জেলকে বেশি আর কি। হ্যাঁ, এখানে একই ডিসিডিএন এর জন্য শেষ মুহূর্তে গিয়ে এই আনরিইনফোর্সড এর ক্ষেত্রে হাই স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টরের প্রয়োজন পড়ে, আর এমএমসি এর ক্ষেত্রে স্ট্রেস একটু কমই একটা কম বেশি হলেও করতে চলে। থাকবে আর কি। সুতরাং শেষের দিকে গিয়ে এটা বলতে পারি যে আমরা বলতে পারি যে একদম শেষের দিকে গিয়ে গিয়ে মেটাল ম্যাট্রিক্স কম্পোজিটে একটু একটু বেশি স্ট্রেস কনসেন্ট্রেশন হয়, কেননা এই ফাইবার গুলো স্ট্রেস কনসেন্ট্রেট হিসেবে কাজ করে। কিন্তু কিন্তু শুরুর দিকে এবার আমরা শুরুর দিকে এটা চিন্তা করি, শুরুর দিকে যে স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টর শুরুর দিকে একই ধরনের ক্র্যাক গ্রোথের জন্য, মানে ডিসি বাই ডিএন যখন দুই ক্ষেত্রেই সেম হয়, তখন ফোর্সের ক্ষেত্রে হচ্ছে ডেল কে কম, আর এমএমসির ক্ষেত্রে ডেল কে হচ্ছে বেশি। মানে একই ক্র্যাক, মানে একদম শুরুর দিকে একই ক্র্যাক গ্রোথের জন্য স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টর আনরিইনফোর্সড কম হয়, এমএমসি তে বেশি হয়। তার মানে আমরা একদম শুরুর দিকে ক্র্যাক ইনিশিয়েট করতে এমএমসি তে আরো হাই স্ট্রেস কনসেন্ট্রেশনের প্রয়োজন হবে। আচ্ছা, এরপরে 9.11 দেখো, এখানে এটা খুব ইজি, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল বলছে কোনটা এসএন কার্ভ দেখানো হচ্ছে, যে কোনটা একটা এসএন কার্ভ একই রকম আর কি। এটা একটু তোমরা দেখে নিলেই পারবা, এটা জাস্ট খুব ইজি আর কি। দেখো বেশিরভাগ ক্ষেত্রে এপক্সি দিয়েছে, এখন কোনটা ক্ষেত্রে তোমার ফাইবারটা কেমন সেটার উপর ডিপেন্ড করে তোমার হবে, বেশি স্ট্রেস বেশি লাগবে আর কি। অবশ্যই যেটার মধ্যে ম্যাট্রিক্সের ফাইবারের স্ট্রেংথ বেশি, সেটা কি ম্যাট্রিক্স স্ট্রেংথ তো বেশি হবে, এইটাই দেখানো হয়েছে এখানে আর কি।
লাস্টে আরেকটা ফিগার, লাস্টে একটা ফিগার, এখানেও এসএন কার্ভ। তাকে এখানে হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে মানে ফাইবার গুলো কোন অ্যাঙ্গেলে দিচ্ছে সেগুলো দেখানো হচ্ছে। প্রথমে একটা দেখো 0 ডিগ্রি, তার মানে কি ফাইবার গুলা এই 0 ডিগ্রি মানে কি ফাইবার আর ইয়ে প্যারালাল, তাই তো? সবাই প্যারালাল। তারপরে একটা আছে যেটা কি 0 আর 90 মানে 0 তে আছে 90 তে আছে, সেটা কোনটা? সেটা হচ্ছে ক্রস প্লাই, মানে 5টা ক্রস প্লাই একটা পর পর আরেকটা, সেটা হচ্ছে এখানে আছে। তারপরে একটা হচ্ছে যে 45 এ আছে, 0 তে আছে, সেটা হচ্ছে +45 +45 -45 0 0 0 আছে, 4-5টা এরকম আছে, দুটো করে সেটা হচ্ছে এরকম আর কি। এখানে ক্রস হয়েছে, মানে এখানে স্যার একসাথে বোঝা যাচ্ছে না যে কোনটা স্ট্রেংথ বেশি, মানে দুটো মোটামুটি কাছাকাছি স্ট্রেংথই দিচ্ছে। আচ্ছা, এরপর চপ, যেটা চট ম্যাচ স্ট্রেংথ, তার মানে ছোট 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 করে কাটে আর কি, সেটা হচ্ছে কোথায়? একদমই নিচের দিকে দেখো এখানে। স্যার বোধহয় এই দুটো যেখানে ক্রস করেছে নিচে বোধহয় যেটা আছে এটা হচ্ছে উভেন ক্লথ, মানে মানে কাপড় বুনে তৈরি করা হয়েছে, মানে উভেন ক্লথ টাইপ। সেটা হচ্ছে এটা বোধহয় একটু তারপর ওভেন ক্লথ হচ্ছে একটু নিচে হচ্ছে চপ স্ট্র্যান্ড ম্যাট। এখানে স্যার এটা সেরকম স্ট্র্যান্ড ম্যাটের চেয়ে কাপড়ের মানে ওভেন ক্লথের ক্লথের বেশি হবে, একটু বেশি। বেশি এটা কারণ বোধহয় যে এই যে কাপড়গুলো যে একটা সাথে সুতা বা ইয়ার্ন গুলো যে একটা সাথে ক্রস করে থাকে, ফলে একটা যখন টান দেয় তখন অন্য অন্য একটা লোডটা অন্যদিকে একটা লোড নিয়ে ফেলে আর কি, তখন এই জন্য স্ট্রেংথ বাড়তে থাকে, ফ্যাটি স্ট্রেংথ বাড়তে থাকে আর কি। লাস্টে ডাফ মোল্ডিং কম্পাউন্ড, এখানে কি ডো মোল্ডিং কম্পাউন্ড হচ্ছে একদম একদম সফট। এটাকেই তো অ্যাকচুয়ালি এখানেই তো আমরা পিগমেন্ট ফাইবার সবকিছু একসাথে মিশিয়ে শেপ দিই, তারপর এটাকে আমরা একসাথে প্রেসার দিয়ে হিট দিয়ে দিই। এখন শুধু হিট বা প্রেসার দেওয়ার আগেই তো স্যার এটা ডো মোল্ডিং কম্পাউন্ড থেকে, এটা তো প্র্যাকটিক্যালি সফট। এটা তো ধরতে গেলে সেটা কোনো স্ট্রেংথ নেই বললেই চলে। এটা স্ট্রেংথ কত 50 মেগাপ্যাসকেলের চেয়েও কম। সেজন্য দেখো, সেজন্য সেখানে সেটার ইয়েও কম আর কি, মানে সেটা ফ্যাটি স্ট্রেংথ অনেক কম আর কি। ঠিক আছে, তোমাদের তাহলে মোটামুটি এইটা শেষ হয়ে গেল আর কি। Recording stopped. স্বাগত, তুমি তাহলে আজকে ক্লাস অনেক কম, আমি খালি অ্যাটেন্ডেন্সটা দিচ্ছি না আর কি, আমি সবাইকে দিয়ে দিচ্ছি অ্যাটেন্ডেন্স, অসুবিধা নেই আর কি। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তুমি যেটা করবা সবাইকে রেকর্ডিংটা দিয়ে দিতে হবে আর কি, সবাইকে দিয়ে দিবে, সবাইকে দিয়ে দিও। আর স্যার আমরা স্যার দেখি কালকের মধ্যে স্যার শর্ট করতে পারি, তোমরা যাতে অসুবিধা কানেকশন। নাই, তোমরা সিটি কবে দিবা তোমাদের ব্যাপার, সিটি কিন্তু আমার হাতে না, তোমাদের কিন্তু দিতে হবে, তোমাদের সব জমে যাচ্ছে, তোমরা চিন্তা করে দেখো কবে দিবা। আর স্যার ওই যে যাতে একটু কানেক্টিভিটি প্রবলেম, আপনাকে স্যার একটা মেল করবো স্যার ফর্মালি। ওই যে আমাকে আর দেওয়ার দরকার নেই, আমি সবাইকে দিয়ে দিচ্ছি, তোমার তো আজকে মাত্র 11 জন 12 জন আছে, ঠিক আছে, কোনো সমস্যা না। আরেকটা কথা বলি, আমি এই যে এরপরে মানে সিটি 1 এর পরে যে 7টা লেকচার হলো এগুলোর উপর সিটি 2 হবে আর কি। জি স্যার, জি স্যার। ঠিক আছে, লং ফাইবার কম্পোজিট, শর্ট ফাইবার কম্পোজিট, আর তিনটে যে পারফরম্যান্স ফ্যাটিক আর হচ্ছে আজকেরটা। স্যার মানে স্যার অনেকে একটু রিকোয়েস্ট করতেছিল যদি স্যার আমরা 5টা অ্যাসেসমেন্ট দিতাম, মানে স্যার ওই 7। তোমরা তো একটাই দিচ্ছ না, তুমি 5টা কিভাবে দিবা? আগে 4টা দিয়ে শেষ করো না, তারপরে 5টা। স্যার 7টা স্যার আপাতত আমরা 7টার মানে আমরা তো এমনি স্যার 22 থেকে 29 দিব আর কি, থার্ড সিটি। তারপরেরটা স্যার মানে ওইটা দেওয়ার পর তারপর স্যার। আচ্ছা, সেটা তোমার সময় পেলে তোমার দিও, আমার কোনো সমস্যা নেই, তোমরা যদি পারা দিও, তোমরা তো দিচ্ছ না, পারলে পরে সময় থাকলে দিও আর কি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভালো থাকো, আমি অ্যাটেন্ডেন্স সবাইকে দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। ঠিক আছে, ভালো থাকো, দেখা হবে তোমাদের সাথে আবার শনিবারে।